সম্বন্ধ ও অপেক্ষক, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড চ্যাপ্টার, তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে সেট থিওরি খুব সুন্দরভাবে শেষ করা হয়েছে। সম্বন্ধ ও অপেক্ষক চ্যাপ্টারটা আমাদের চলছে, অলরেডি 5টা পার্ট হয়ে গেছে, আজকে পার্ট 6। সম্বন্ধ অপেক্ষক দেখতে পাচ্ছ দুটো অধ্যায়কে বেরিয়ে একটা অধ্যায় হয়েছে। সম্বন্ধ একটা আলাদা, অপেক্ষক একটা আলাদা। সম্বন্ধ যেটা আমি যে পার্টটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। সম্বন্ধের সূত্র দেখবে 1 নম্বর এবং 2 নম্বর পার্টে হয়েছিল। তারপর দেখবে সম্বন্ধের যেগুলো অঙ্ক আছে 3, 4, 5 নম্বর পার্টে সম্বন্ধের প্রত্যেকটা অঙ্ক ছায়া বই, গণিত বই তোমাদের ছায়া সুরেন্দ্রনাথ দের লেখা, সেই বইয়ের প্রত্যেকটা অঙ্ক সম্বন্ধ অধ্যায়ে কিন্তু হয়ে গেছে, করানো হয়েছে। আজকে কিন্তু অপেক্ষকটা শুরু হচ্ছে মেনলি, মানে ওই অধ্যায়ে সেকেন্ড যেটা পার্ট, তার মানে 2A 2B এই দুটো এক্সারসাইজের অঙ্ক হয়ে গেছে। 2Cর অঙ্ক শুরু হবে, তার অপেক্ষকের ব্যাপারটা জানতে হবে, অপেক্ষক জিনিসটা থিওরিটা জানতে হবে। শুরু হচ্ছে সম্বন্ধ অপেক্ষকের পার্ট 6। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, বা প্লে লিস্ট তৈরি করা আছে তোমরা জানো ফার্স্ট সেমিস্টারের প্লে লিস্ট, সেখানে ফার্স্ট সেমিস্টারের প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। অন্যান্য অধ্যায়ের ভিডিওগুলো সেটা আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখো। আর বিশেষ করে এই অধ্যায়ে পার্ট 5 অব্দি না দেখলে আজকে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো পার্ট 6 শুরু করছি আজকে। তো চলে যাচ্ছি অপেক্ষক। তো তোমরা আগে তোমাদের জানতে হবে কিন্তু অপেক্ষক জিনিসটা কি। তো অবশ্যই অপেক্ষক জিনিসটা জানতে হবে। তো অপেক্ষক জিনিসটা কি সেটা তোমাদেরকে জানতে গেলে প্রথমে আগে অপেক্ষকের সংজ্ঞা জানতে হবে। তো এই যে অপেক্ষক, এটার দুটো নাম আছে, অপেক্ষকও বলা হয় বা চিত্রণও বলা হয়। প্রথম কথা, বাংলায় যেমন দুটো নাম, ইংরেজিতেও দুটো নাম। ফাংশন বলা হয় আর ম্যাপিং বলা হয়। তাহলে আমরা আজকে যেটা শুরু করছি সেই চ্যাপ্টারটার নাম কি? অপেক্ষক বা চিত্রণ, ফাংশন বা ম্যাপিং। তো প্রথমে আমরা সংজ্ঞা জেনে নিব। সংজ্ঞাটা কি? কোনো ওয়াই, এখানে দেখো ওয়াই লিখতে পারো বা ওয়াই বা এফ অফ এক্সও লিখতে পারো। অপেক্ষককে এভাবে লেখা আছে, ওয়াই লিখতে পারো বা এফ অফ এক্স লিখতে পারো। এই যে এফটা বা ওয়াইটা, এফটা ধরো এ সেট থেকে বি সেটে একটি অপেক্ষক, মানে অপেক্ষক যখনই আসছে তখনই দুটো সেটের কথা আসছে। প্রথম কথা, সেটগুলো হবে নন এমটি, মানে এ বা বি নট ইকুয়াল টু 5। 5 মানে শূন্য সেট, শূন্য সেট নয়, মানে এ সেটে বি সেটে কিছু না কিছু পদ আছে। তো দুটি অশূন্য সেট, শূন্য সেট নয় এমন দুটি সেট, এর মধ্যে চিত্রণ বা অপেক্ষকটা সংজ্ঞায়িত করা হয়। আর এইভাবে বলা হয় এফ ম্যাপ এ টু বি, এভাবে করতে হয় এফ ম্যাপ এ টু ডি, মানে এ সেট থেকে বি সেটে এফ হচ্ছে একটা চিত্রণ। কখন চিত্রণ হবে? যখন তোমার সংজ্ঞাটা বইয়ে পেয়ে যাবে, আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, বোঝাটা মেন, বইয়ে কিন্তু সংজ্ঞা আছে। এফ কে চিত্রণ বলা হবে যখন এফ নিয়ম দ্বারা, এফটা একটা নিয়ম, এফ নিয়ম দ্বারা এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের কোনো নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত থাকবে। তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট এখানে, এ সেটের প্রত্যেকটি পদ, এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত। এই যে কথাটা, এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত থাকতে হবে, তাহলে এফটাকে কি বলা হবে? চিত্রণ বলা হবে। অন্যথা এফ চিত্রণ হবে না। মানে ধরো এ সেটের কোনো একটা পদ আছে যেটা বি সেটের কোনো পদের সাথে যুক্ত নাই, তাহলে কিন্তু চিত্রণ বলা হবে না। এ সেটের প্রত্যেকটি পদকেই
সংযুক্ত থাকতে হবে বি সেটের একটা নির্দিষ্ট পদের সাথে। দেখো এখানে নির্দিষ্ট পদটা ইম্পর্টেন্ট। বি সেটের দুটো পদের সাথে যুক্ত আছে ধরো এ সেটের একটা পদ, তাও কিন্তু চিত্রণ হবে না। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে। এখানে দেখো চিত্রণটাকে না তোমরা একটা এর মতো ভাব করো, এটা মেশিনের মতো ভাবতে পারো। এমন ব্যাপারটা ধরো এইখানে ইনপুট দিচ্ছি, এই হচ্ছে মেশিনটা, ঠিক আছে। এখানে তোমার আউটপুট বেরোচ্ছে, আউটপুট এখানে বেরোচ্ছে, ওকে। তার মানে এক্স দিচ্ছি, এফ চিত্রায়ন দ্বারা এফ এক্স বেরোচ্ছে বা ওয়াই বেরোচ্ছে। কেমন? ধরো চিত্রটা এক্সাম্পল আমি লিখছি, এক্সাম্পল একটা নিলাম। এফটা প্রত্যেকে কথা না, তো আমাদের যে স্বাভাবিক সংখ্যা ছিল না, স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যার মধ্যে চিত্রণটা, এবং সংজ্ঞায়িত করেছি কিভাবে, এফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার। ভালো করে বুঝকি, মানে এক্সটা কে এক্স এর বর্গ করে দেয়। তার মানে কি, তুমি যদি 1 ইনপুট দাও তাহলে 1 বেরোবে। ধরো 2 ইনপুট দিলে তাহলে আউটপুটটা 2 স্কোয়ার মানে 4 বেরো। বুঝতে পারলে? ধরো -3 ইনপুট দিলে তাহলে 9 আউটপুট বেরোবে। বুঝতে পারলে? তাহলে মানে যে কোনো এর এই অপেক্ষকটা, এই অপেক্ষকটার ছবি আমি আঁকলাম, যে অপেক্ষকটা তার কি কোনো একটা সংখ্যাকে বর্গ করে দেওয়া, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 2, -3 এর বর্গ 9। তার মানে যদি আমি এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে এইভাবে দেখতে পারো। ধরো এখানে পি সেটটা আছে আর এখানে পি সেটটা আছে, আর এখানে দেখো এ তো এখানে আমাদের এন, তাহলে 1 2 3 4 একটু আছে, ভিতরে 1 2 3 4 9ও থাকবে, সবই থাকবে, ডট ডট করে দিয়ে দিলাম স্বাভাবিক সংখ্যা। এবার এই নিয়ম দ্বারা, এফ নিয়ম দ্বারা কিভাবে যুক্ত, একটা একের সাথে যুক্ত, দুইটা যুক্ত 4-এর সামনে, 3টা 9 সাত, 4 অবশ্যই 16 সাথে নিতে থাকবে। বুঝতে পারলে? মানে প্রত্যেকে তার বর্গের সাথে সংযুক্ত, তাই নিয়ম। তাহলে এফটা একটা কি হবে, চিত্র নয়। কেন? দেখো এদিকে যারা আছে প্রত্যেকে কিন্তু বর্গ নির্ণয় করা যাবে এবং প্রত্যেকেই কোনো না কোনো সংখ্যার সাথে ওদিকে সংযুক্ত থাকবে। এবার দেখো তোমরা বলবে যে এদিকে তখন সবাই সংযুক্ত নেই। অবশ্যই দেখো 2 তো কারোর বর্গ না, কোনো অবশ্যই √2 বর্গ 2, কিন্তু এখানে তো √2 এখানে তো n আছে, মানে দেখো 2 তো কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ না। তাহলে এদিকে ফাঁকা থাকতে পারে, যেমন 2 ফাঁকা, 3 ফাঁকা, তাই না? 5 ফাঁকা হবে, 6 ফাঁকা হবে, 7 ফাঁকা হবে, কিন্তু 8ও ফাঁকা হবে, কিন্তু 9 ফাঁকা হবে না, 9 3 সাথে সংযুক্ত আছে। তাহলে ওইদিকে ফাঁকা থাকতে পারে, কিন্তু এদিকে কেউ ফাঁকা থাকবে না। এদিকে প্রত্যেকেই ওই দিকে অর্থাৎ বি সেটের প্রত্যেকটা কোনো না কোনো নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত থাকবে। তো চিত্রের এই ব্যাপারগুলো তোমাকে ক্লিয়ার দেখতে হবে। এখানে কিছু কিছু জিনিস বুঝতে হবে, আরো নিয়ম আছে। প্রথম কথা, এ সেটটাকে বলা হয় ডোমেন। কি বলে? ডোমেন। ইংরেজিতে ডোমেন বলা হয়, বা বাংলায় বলা হয় অঞ্চল, ঠিক আছে? অঞ্চল বলে, বা আর একটা নাম আছে ক্ষেত্রও বলা হয়। ডোমেন ইংরেজিতে, বাংলায় অঞ্চল বা ক্ষেত্র বলা হয়। কোনটা কি? এই যে এ সেটটাকে। ঠিক একইভাবে বি সেটটাকে কি বলে? বি সেটটাকে বলা হয় কোডোমেন। কোডোমেন, ঠিক আছে? কোডোমেন বলে, আবার উপ অঞ্চল বলে বাংলায়, না উপক্ষেত্র বলা হয় উপ অঞ্চল। এটা কিন্তু পুরো বি সেটের উপ অঞ্চল। এবার দেখো আরো কিছু বিষয় জানতে হয়, যেমন দেখো এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের কোনো নির্দিষ্ট পদের সাথে যুক্ত। এ সেটের পদগুলো যে বি সেটের পদগুলোর সাথে যুক্ত, সেগুলোকে বলা হয় তাদের প্রতিবিম্ব। মানে যেমন কথা, এফ এর একের প্রতিবিম্ব এক। দেখো এই যে এফ এক্স সমান এক্স স্কোয়ার, ওখান থেকে তো এফ অফ 1 সমান 1 স্কোয়ার এসেছিল, মানে 1 এসেছিল। আবার এফ অফ 2 সমান 2 স্কোয়ার মানে 4 এসেছিল, তাই না? এফ অফ -3 কি পেয়েছিলাম? 9 পেয়েছিলাম। সেখানে মাইনাস নেই, যদিও ব্যাপারটা এখানে মাইনাস না দিয়ে প্লাসই নাও, কারণ আমি যখন স্বাভাবিক সংখ্যা নিয়ে তখন তখন মাইনাস থাকতে পারে না। তাহলে -3
বর্গ কি হবে 9 হবে, 3 এর বর্গ, তাহলে এফ অফ 3 সমান কি 9 হবে। বুঝতে পারলে? তাহলে এই যে লিখছি না, এগুলো থেকে আমরা কি লিখতে পারি জানো, এই কথাটা লিখতে পারি 1 এর প্রতিবিম্ব, 1 এর প্রতিবিম্ব 1, এখানে প্রতিবিম্ব মানে ইমেজ, ইংরেজিতে বলা হয় ইমেজ, ইংলিশ কম্পাউন্ড জেনে রাখবে, প্রতিবিম্ব হচ্ছে 1, কার 1 এর। এই যে এখানে এই কথাটাতে এগিয়ে লিখতে পারি, এই কথাটা লিখতে পারি 2 এর প্রতিবিম্ব 4, 2 এর প্রতিবিম্ব 4, 2 এর প্রতিবিম্ব 4, মানে ওইদিকে যেগুলো আছে বি সেট তারা হচ্ছে প্রতিবিম্ব। ওকে, এবার উল্টে কি বলে জানা, উল্টে বলা হয় প্রাকবিম্ব, মানে 1 এর প্রাকবিম্ব 1, 4 এর প্রাকবিম্ব 2, 9 এর প্রাকবিম্ব 3 এবং 16 এর প্রাকবিম্ব 4। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এইভাবে লেখা হয়, প্রাকবিম্ব যখন লেখা হয় না ইনভার্স দেখায়, এফ ইনভার্স 2 সমান কি বলতো, এফ ইনভার্স 2 না সরি, এফ ইনভার্স 4, দেখো এফ ইনভার্স 4 সমান 2, মানে দেখতে পারি 4 এর প্রাকবিম্ব, প্রাকবিম্ব হচ্ছে 2। আচ্ছা, প্রাকবিম্ব ইংরেজি কি, ইংরেজি হচ্ছে প্রি ইমেজ, প্রি ইমেজ। বুঝতে পারলে? প্রতিবিম্ব ইমেজ, প্রাকবিম্ব প্রি ইমেজ। তাহলে এভাবে বলবো যে দেখো ডান দিকে উপ অঞ্চল, উপ অঞ্চলের প্রত্যেকটা বিন্দুর যে প্রাকবিম্ব থাকবে এমন কোনো মানে নেই। এই যে আমি কথাগুলো বলছি তোমরা লিখে নিতে পারো, এগুলোই হচ্ছে বেসিক কনসেপ্ট। আগে অপেক্ষক জিনিসটা কি বুঝতে হবে, তারপর আমরা অঙ্ক পড়াবো, পরস্পর ছায়াবয়ের সমাধান হবে। আজকে অপেক্ষক জিনিসটা বুঝে বললাম কি, অঞ্চল, অঞ্চলের যেসব বিন্দুগুলো উপজেলে যাদের সাথে যুক্ত থাকে তাদেরকে কি বলা হয়, এদের প্রতিবিম্ব। উল্টে এটাকে বলা হয় এদের প্রাকবিম্ব। কিন্তু দেখো এদিকে তো খাতনা আছে অনেকে, 2 তো কারোর সাথে যুক্ত না, কারণ কারোর বর্গ 2 হয় না, তাহলে 2 এর কিন্তু প্রাকবিম্ব নেই। 1 এর প্রাকবিম্ব আছে, 4 এর প্রাকবিম্ব আছে, 9 এর প্রাকবিম্ব আছে কিন্তু 2 এর নেই, 3 এর নেই, 4 এর আছে কিন্তু 5 এর নেই, 6 নেই, 7 নেই। তো যাদের প্রাকবিম্ব নেই তারা কোন সেটে আছে, আর যাদের প্রাকবিম্ব আছে তারা কোন সেটে আছে? তাহলে আমাকে বুঝতে হবে, দেখো উপ অঞ্চলে আরো একটা সেট ঢুকে আছে যাদের প্রাকবিম্ব আছে। ঠিক আছে, তো উল্টো ভাবতে পারো যে এই যে এদের প্রতিবিম্বগুলোর যে সেট, মানে 1 এর প্রতিবিম্ব 1, 2 এর প্রতিবিম্ব 4, 3 এর প্রতিবিম্ব 9, তাহলে এই 1 4 9, 4 এর প্রতিবিম্ব 16, 1 4 9 16, এই যে সেটগুলো এগুলো কিসের সেট, প্রতিবিম্বর সেট। ওটাকে বলা হয়, নাম দেওয়া হয় প্রতিবিম্ব সেট, প্রতিবিম্ব সেট, প্রতিবিম্ব সেট বলি। আর একটা নাম আছে, ঠিক আছে, প্রতিবিম্ব সেট বা পাল্লা, বা কি বলা হয় পাল্লা। আর একটা নাম আছে প্রসার, অনেকগুলো নাম, প্রত্যেকটা নাম মনে রাখতে হবে। প্রসার ইংরেজিতে কি বলে, রেঞ্জ বলে। ঠিক আছে, রেঞ্জ, আর এ জি, রেঞ্জ, বা আরেকটা বলে ইমেজ সেট, IMAGE, ইমেজ সেট। লেখো ভালো করে দিও। প্রতিবিম্ব সেট কোনটা, ওই যে উপ অঞ্চলের মধ্যে আছে, তার মানে কি পাল্লাটা, পাল্লাটা সুপার প্রপার সাবসেট, মানে যথার্থ উপসেটটা উপ অঞ্চলের, উপ অঞ্চলের। আচ্ছা, সাবসেট হবে, সমান হতে পারে, প্রপার সাবসেট না হতে পারে, উপ অঞ্চলের সাবসেট হবে। সাবসেট মানে উপসেট, মানে পাল্লাগুলো কোথায় আছে, উপ অঞ্চলের মধ্যে আছে পাল্লার যে পয়েন্টগুলো। এবং পাল্লাতে কারা থাকে বা প্রতিবিম্ব সেটে কারা থাকে, যাদের প্রাকবিম্ব আছে তারাই থাকে। যেমন 1 থাকবে, 4 থাকবে, 9 থাকবে, 16 থাকবে, কোথায় পাল্লাতে। কিন্তু দেখো 2 3 এগুলো পাল্লাতে নেই, 4 আছে, কারণ 4 এর প্রাকবিম্ব আছে। তাহলে 2 3 কোথায় আছে, উপ অঞ্চলে আছে কিন্তু পাল্লাতে নেই। মানে উপ অঞ্চলের মধ্যে একটা সেট আলাদা হচ্ছে পাল্লা, যাদের প্রাকবিম্ব আছে তাদেরকে পাল্লায় রাখা হয়। তাহলে 1 4 9 16 এরা পাল্লায় আছে এবং উপ অঞ্চলে দুটাতে আছে। কিন্তু 2 উপ অঞ্চলে আছে, পাল্লায় নেই।
তাহলে বুঝতে পারলে ক্ষেত্র, উপ-অঞ্চল বা পাল্লা, আর একটা জিনিস এগুলোর প্রতিবিম্ব এগুলো বা ইমেজ, আর এগুলোর প্রাকবিম্ব এগুলো প্রি ইমেজ, বিষয়টার কনসেপ্টগুলো ক্লিয়ার করে বলে। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে চিত্রণ বা অপেক্ষকে। ঠিক আছে, আরো কিছু জিনিস করাবো। আগামী সাইড দেখো আসো, তোমাদের কিছু বলি। যেমন দেখো দুটো এ আর বি আছে, 1 2 3, এখানে ধরো এ বি সি ডি আছে। এখানে 1 এ এর সাথে যুক্ত, 2 বি এর সাথে যুক্ত, 3ও বি এর সাথে যুক্ত। এটা চিত্রণ হবে না হবে না, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে হবে। এটা চিত্রণ অপেক্ষক হবে কেন বলবো? দেখো আমি যখন সংজ্ঞাটা বললাম, এর প্রত্যেকটি পথ বি এর কোনো নির্দিষ্ট পদের সাথে যুক্ত। দেখো এর প্রত্যেকটা পথ যুক্ত আছে না? 1 যুক্ত আছে, 2 নির্দিষ্ট বি এর সাথে যুক্ত আছে, 3 বি এর সাথে যুক্ত আছে। দেখো দুজন এক জায়গায় যেতে পারে, দুজনের প্রতিবিম্ব একটা হতেই পারে, কিন্তু একজনের প্রতিবিম্ব দুটো হবে না। দেখো 2 বি এর সাথে যুক্ত, 2 কি আর কারোর সাথে যুক্ত না, 2 শুধু বি এর সাথে যুক্ত। 3 বি এর সাথে যুক্ত, আর কারোর সাথে যুক্ত আছে কি না, নির্দিষ্ট একটা পদের সাথে যুক্ত আছে, তাহলে এটা চিত্রণ হবে। এবার তখন হবে না, দেখো এক্ষেত্রে দেখো আমি এ নিলাম বি নিলাম, এতে 1 2 3 আছে, আর কিতে ধরো এ বি সি ডি আছে। এবার দেখো 1 এ এর সাথে যুক্ত, 2 বি এর সাথে যুক্ত, 2 আবার সি এর সাথে যুক্ত, 3 ডি এর সাথে যুক্ত। এটা কি চিত্রণ হবে? কি তো হচ্ছে না, এটা চিত্রণ হবে না। কেন চিত্রণ হবে না? ওই যে চিত্রণ বা অপেক্ষক, চিত্রণ বা অপেক্ষকের সংজ্ঞায় বলেছি এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটা নির্দিষ্ট পদের সাথে যুক্ত। দেখো এ সেটের প্রত্যেকটা পদ যুক্ত আছে, কিন্তু 2 যে পদটা কোনো নির্দিষ্ট পদের সাথে যুক্ত নয়, 2 বি এর সাথে যুক্ত, 2 সি এর সাথে যুক্ত। এই জন্য এটা হলো না। দুজনের প্রতিবিম্ব একটা হতে পারে, কিন্তু একজনের প্রতিবিম্ব দুটো হওয়া চলবে না, তাহলে চিত্রটা হবে না। আর একটা এক্সাম্পল দেখছি, দেখো এখানে ধরো কি আছে, এখানে ধরো বি আছে, এখানে 1 2 3, আর এখানে এ বি সি। দেখো আমি 1 এ সাথে যুক্ত, 2 এ সাথে যুক্ত, বাস এটাই। এক চিত্রণ হবে না, হবে না। কেন হবে না, কেন হবে না? এখানে 1 এ এর সাথে যুক্ত, 2 বি এর সাথে এ এর সাথে যুক্ত, এটা ঠিক ছিল এর অব্দি, কিন্তু 3 কারোর সাথে যুক্ত না। ওই যে বললাম যে প্রত্যেকের প্রতিবিম্ব থাকতে হবে, এ সেটের প্রত্যেকটা পদ কোনো না নির্দিষ্ট পদের সাথে যুক্ত হবে বি সেট। তাহলে এ সেটের প্রত্যেকটা পদ যুক্ত না, তো 3 কারোর সাথে যুক্ত না, তাহলে এটা চিত্র নয়। বুঝতে পারবে? আবার দেখো ধরো এটা আছে, এগুলো কনসেপ্টের জন্য, এগুলো না করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, অঙ্ক বুঝতে অসুবিধা হবে। চিত্রণ জিনিসটা কি বোঝাচ্ছি বলো, 1 2 3 4 এ বি সি ডি। 1 এ গেছে, 2 এ গেছে, 3 এ গেছে, 4 এ গেছে। এটা কি হতে পারে চিত্রণ? অবশ্যই হতে পারে। কেন হবে না? এটা চিত্রণ হবে। কেন বলতো? দেখো এর প্রত্যেকটা পদ বি এর কোনো না কোনো পদের সাথে নির্দিষ্ট পদের সাথে যুক্ত আছে। দেখো 1 এর সাথে তো যুক্ত আছে, 1 তো আর কারোর সাথে যুক্ত নেই। 2 এর সাথে যুক্ত আছে, আর কারোর সাথে তো যুক্ত নেই। 3ও এর সাথে যুক্ত আছে, আর কারোর সাথে তো যুক্ত নেই। 4ও এর সাথে যুক্ত আছে, আর কারোর সাথে তো যুক্ত নেই। প্রত্যেকেই যুক্ত আছে, আর নির্দিষ্ট একটা পদের সাথে যুক্ত আছে, ওই জন্য এটা চিত্রণ হবে। এখানে দেখো প্রত্যেকে যুক্ত ছিল, কিন্তু দুই দুই জিনিসটা নির্দিষ্ট পদের সাথে যুক্ত ছিল না, 2 পি এর সাথে যুক্ত ছিল, সি এর সাথে যুক্ত ছিল, ওই জন্য এই চিত্রণটা হলো। এটা চিত্রণ হবে, এটা চিত্রণ হবে, কিন্তু এটা হবে না, এটা হবে না। আবার এখানে চিত্রণ হলো কেন বলতো? প্রত্যেকে যুক্ত আছে, নির্দিষ্ট পদের সাথে যুক্ত আছে। এদিকে ফাঁকা থাকতে পারে, এদিকে তো কেউ ফাঁকা নেই। দুজন এক জায়গায় যেতে পারে, কিন্তু এক দু জায়গাতে যাবে না। আর এনে কেন বলো না? কারণ দেখো 3 ফাঁকা থেকে গেছে, ঠিক কারোর সাথে যুক্ত না, বড়ি দিতে চিত্রণ হবো। কে কনসেপ্ট দিয়ে খুব চিত্রণের ক্ষেত্রে জরুরি। এবার চিত্রণের আর একটা সূত্র বলবো, দুটি চিত্রণ কখন সমান হবে, বা দুটি অপেক্ষক সমান কত হবে। ধরো এফ একটা আছে অপেক্ষক এবং জি একটা অপেক্ষক আছে, এফ ম্যাপ এ উ বি। হ্যাঁ, ও জি ম্যাপ
এ টু সি। দেখো এখানে বেশ বুঝো এফ অপেক্ষকের অঞ্চল আর জি অপেক্ষকের অঞ্চল একই, তাহলেই সমান হবে। এফ সমান জি হলে ডোমেন অফ এফ সমান ডোমেন অফ জি হতে হবে, যেটা 1 নম্বর। আর 2 নম্বর এফ এক্স সমান জি এক্স হতে হবে ফর অল এক্স বিলংস টু এ। দুটো অপেক্ষক বা দুটো চিত্রণ সমানই কখন হয়? আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম অপেক্ষক কাকে বলে, তারপর বুঝলাম যে অঞ্চল কোনটা, ডোমেন কোনটা, বুঝলাম আমরা প্রতিবিম্ব সেট কোনটা বা পাল্লা কোনটা, প্রতিবিম্ব কি জিনিস, প্রাকবিম্ব কি জিনিস, কখন চিত্রণ হয় কখন চিত্রণ হয় না, এগুলো বুঝলাম। এবং শেষে আমরা বুঝছি দুটো চিত্রণ সমান কখন হবে, এফ আর জি সমান কখন হবে। এফ দেখো বলেছে এ সেট থেকে পি সেট রেখেছি, আর জি এ সেট থেকে সি সেটে রয়েছে। দেখো তুমি মেরি ক্ষেত্র একই না, ক্ষেত্র একই হতে হবে, ডোমেনটা এফ এক্স আর জি এর সমান হতে হবে, এবং যেটা পাল্লা এফ এক্স আর জি এক্স সেই মানে প্রত্যেকটা এফ এক্স এর ভ্যালু আর প্রত্যেকটা জি এক্স এর ভ্যালু সমান হতে হবে। অঙ্কের সময় তোমরা বুঝে যাবে আশা করি, এটা ব্যাপারটা জানা ছিল। তাহলে আমরা কি জানলাম আজকে? চিত্রণ সম্পর্কে কিন্তু আমরা জানলাম। দেখো চিত্রণের প্রথম থেকে আমরা কি জানলাম দেখনি, অপেক্ষক বা চিত্র কাকে বলে সেটা জানলাম। তারপর দেখো অপেক্ষক চিত্রণের বিভিন্ন ইমেজ একটা মেশিনের মতো ভাবা যেতে পারে, ইনপুট দিব আউট, এগুলো ইনপুট বলে, এগুলোকে আউটপুট বলে। দেখা অপেক্ষকটা কি নিয়েছিলাম, এক্স সমান এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তোমাদের কিছু অপেক্ষকের আর একটা অপেক্ষক উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছে। দেখো একটা অপেক্ষক ধরো এস ম্যাস এন টু এন, ঠিক আছে, আর এফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস নন, এটা একটা অপেক্ষক। কেন বলো তো? ধরো এফ অফ 1 পেলাম, তাহলে 1 প্লাস 1 মানে কত হবে, 2 হয়ে যাবে। এখানে এক্স এখানে 1 বসালাম, তারপরে এফ অফ 2 বসালে তাহলে কি 2 প্লাস 1 3 হয়ে যাবে, এক্স এর জায়গায় 2 বসে দিলাম। এফ অফ 3 সেটা কি হবে 3 প্লাস 1 মানে 4। তার মানে এটা একটা অপেক্ষক। কেন বলো তো? এটা একটা নিয়ম, এম নিয়ম, এফ নিয়ম তারা এন সেটকে এন সেটের সাথে সংযুক্ত করা হয়, কি হবে 1 2 3 4 এটা আছে, আর এখানে 1 2 3 4 5 6 এভাবে আছে। এবার দেখো 1 যুক্ত হয়েছে 2 এর সাথে, তাই না? এক অফ 1 সমান 2, 2 যুক্ত হয়েছে 3 এর সাথে, এক অফ 2 সমান 3, এফ অফ 3 সমান 4, এফ অফ 4 সমান 5। দেখো 3 4 সাথে যুক্ত হবে একইভাবে 5 এর সাথে যুক্ত হবে 4। তাহলে দেখো আমরা কি পেলাম, 1 এর প্রতিবিম্ব 2, উল্টো ভাবে বললে 2 এর প্রাকবিম্ব 1, 2 এর প্রতিবিম্ব 3, উল্টো ভাবে বললে 3 এর প্রাকবিম্ব 2, 4 এর প্রাকবিম্ব 3, 5 এর প্রাকবিম্ব 4। এবং দেখো 1 কিন্তু উপ অঞ্চলে আছে কিন্তু পাল্লাতে নেই, কারণ 1 এর প্রাকবিম্ব নেই, যাদের প্রাকবিম্ব আছে তারাই পাল্লাতে থাকে। তাহলে 2 4 5 এগুলো কোথায় আছে, পাল্লাতেও আছে উপ অঞ্চলেও আছে, কিন্তু 1 পাল্লাতে নেই, 1 উপ অঞ্চলে আছে। আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে অপেক্ষক অধ্যায়ের। তো আজকে আর ক্লাসটা দেখাইতে করছি না, পরের পার্ট থেকে এই অধ্যায়ে ডাইরেক্ট আমরা অঙ্কে চলে যাব। ছায়া বই এর অঙ্ক পরস্পর আমরা করাবো, 2C এক্সারসাইজ যেটা আছে সেই এক্সারসাইজের অঙ্ক 1 থেকে শুরু করে সমস্ত অঙ্ক পরস্পর অঙ্ক করানো হবে। তো আজকে আমরা এখানে সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।